চাঁদ নেমেছে দিনের আকাশ ঠেলে, কিন্তু ইহানের মদের বোতল এখনো গড়াগড়ি করছে ফ্লোরে। ভাঙ্গা টুকরো পড়ে আছে এক কোণে, সে নিজে পড়ে আছে সোফার কোণ ঘেঁষে। লাউড স্পিকারে গান বাজছে, তার মাথা কাজ করা ছেড়ে দিয়েছে যেন। ইমান তাড়াহুড়া করে রুমে ঢুকে পড়ে, হাতে তার লাল কার্ড। ইহান শুয়ে গড়াগড়ি করছে। গান বন্ধ হতেই সে রেগে চোখ খুলে। অনেক মদে গিলেছে তাই তার চোখজোড়া লাল হয়ে আছে। কাল সন্ধ্যা থেকে এখন রাত পর্যন্ত সে শুয়েই আছে। ইমানকে দেখেই রেগে ইহান বলল, বাবা সমস্যা কি তোমার? গান বন্ধ করেছ কেন? হোয়াই? ইমান ছেলের কাছে হাঁটু গেড়ে বসল, মাথায় হাত বুলিয়ে বলল, তোকে অরিত্রান খান ইনভাইট করেছে পার্টিতে আর তুই না যে এখানে বসে আছিস? যাওয়া উচিত। শুধু তুই না, আমিও যাব। চল, আজ বড় একটা ডিল হওয়ার কথা মিস্টার রোশনের সাথে, তুই জানস না? হতে পারে আমাদের সাথে ডিল করবে। ইহান চুপ করে শব্দ করে চোখ মুখ কুঁচকে নেয়, বিরক্তি ভরা গলায় বলে, আমি যাব না, আমার কিছু ভালো লাগছে না। ইমান ছেলেকে বলল, তোর কত মেয়ে লাগবে বল, আমি জোগাড় করে দিব, চিন্তা করিস না। না বাবা, আমার ওকেই চাই। ইমান বিরক্ত হয়ে বলল, আচ্ছা যা, ওই মেয়েই তোর হবে। নাম কি ওই মেয়ের? ওয়াসেনাত। রিমনের শান্ত গলা। ইমান নিজেই বেকুব হয়ে বলল, মেয়ের নাম জেনে আমার কাম নাই, বাপের নাম বল। ইহান হাসল। ইমান ভ্রু কুঁচকে বলল, হাসার কি আছে? ইহান আরও হাসল। হাসতে হাসতে বলল, ওর বাবার নাম শুনলে সমস্যা আছে। ইমান কৌতূহলী হয়ে বলল, কি সমস্যা? ডুলো পায়ে উঠে দাঁড়ায় ইহান। মদের বোতল একপাশে রেখে আলমারি থেকে জামা বের করতে শুরু করে। ইমান আবার প্রশ্ন করে, কি সমস্যা বলবি তো? ইহান যেন শুনতাই পেল না, হাসছে শুধু। ইমান রেগে গেল, চওড়া গলায় বলল, বলবি কি সমস্যা? ইহান ব্লেজার বের করতে করতে বলল, জার্নালিস্ট তৌফিক আহমেদ, মেয়ে তৌফিক বিনতে ওয়াসেনাত, মা ওয়াশিকা জাহান। নামগুলো কানে আসতেই আতকে উঠে ইমান। মাত্র তো জেলের বাতাস খেয়ে বের হয়েছে, আর আসতে না আসতেই এই জার্নালিস্ট। মেজাজ খিচে গেল তার। বাবার অবস্থা দেখে ইহান হাসতে হাসতে বলল, জার্নালিস্টের মেয়ের জামাই মাফিয়া ডন। হা হা হা, ব্যাপারটা ইন্টারেস্টিং না বাবা? ইহান শীষ বাজিয়ে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। ইমান বিড়বিড় করে বলে, ওই শালা তৌফি করে চীনা আছে, জেলের ভাত খাওয়াবে, ফাঁসিতে ঝুলাবে, দরকার হলে খুন করবে, তবুও মেয়ে দিবে না। যা মারাত্মক, 3 বছর আগেই বুঝা হয়ে গেছে। ইহান ওয়াশরুমের দরজার বাহিরে উকি দিয়ে বলল, সেটাপ বাবা, শালা মানে কি? হুম, সম্মান করো, আমার জানেমান হুসনেপারির বাপ। জিভ কামড়ে বলল, সরি ওর বাবা। ইমান ছেলেরে কিছু গালি দিল, তারপর রুম থেকে বেরিয়ে এলো। এই ছেলে যে তার সবচাইতে বড় হাতিয়ার, একে হাত ছাড়া করা যাবে না, কিছুতেই না। অরিত্রানের আশেপাশে দাঁড়িয়ে আছে 2 জন সার্ভেন্ট, একজনের হাতে কনভার্স আর একজনের হাতে ব্ল্যাক ব্লেজার। তার সামনে একজন দাঁড়িয়ে তার টাইয়ের হুক ঠিক করে দিচ্ছে। রিমন শার্টের হাতা ঠিক করতে করতে রুমে ঢুকল। একজন এগিয়ে এসে ব্লেজার গায়ে জড়িয়ে দেয়, কনভার্স পরিয়ে দেয় একজনে। লম্বা চুলগুলো 2 হাতে কপাল থেকে সরিয়ে পিছনে উল্টে দেয়। গলার একটা বুতাম খুলে দেয় সে। নিজেকে পছন্দ হচ্ছে না তার। মুহূর্তেই সে বিরক্ত হয়ে ওঠে।
এত কষ্টে বাঁধা টাইটা টেনে খুলে ফেলেছে অরিত্রাণ। রিমন বুঝতে পেরেছে অরিত্রাণ রেগে আছে। আজ সন্ধ্যা থেকেই সে রেগে আছে। হাত বাড়িয়ে সবাইকে বাহিরে যেতে বলল রিমন। অরিত্রাণ ব্লেজার খুলে ছুঁড়ে দেয়। আলমারি থেকে নতুন আর একটা বের করে। এভাবে একটার পর একটা ছুঁড়ে মারছে সে। রিমন সব দেখছে। কাচের আলমারিতে ঘুষি বসিয়ে দেয় সে। রাগ যেন রি রি করছে শরীরে। কাচের দরজা ছন ছন করে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। অরিত্রাণের হাত জুড়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। সেই রক্তে লাল হচ্ছে নিচের ফ্লোর। সাদা ফ্লোর লাল হয়ে উঠছে। রিমন আতকে উঠে দ্রুত এগিয়ে আসে। অরিত্রাণের হাত ধরতেই অরিত্রাণ ঝাড়া দিয়ে সরিয়ে দেয় সে হাত। রিমন আবার হাত ধরতে চায়। অরিত্রাণ হাত আরও কাচ ভাঙ্গায় চেপে ধরে। রিমনের কলিজা কেঁপে উঠে। চেঁচিয়ে বলল, কি করছিস অরিত্রাণ? হাতের অবস্থা তো খারাপ। আরও খারাপ করছিস। চিন্তা করছিস কেন? যাকে খুঁজছিস পেয়ে যাবি। এই রিমন অত চালাক না। তুই তো মাত্র খবরটা পেয়েছিস। ধৈর্য। অরিত্রাণের চোখ লাল, শরীর তেজি হয়ে আছে। রেগে রুমের সব জিনিস এক এক করে ভেঙ গুড়িয়ে দিচ্ছে সে। রাগ নিয়ন্ত্রণ করতে পারে না অরিত্রাণ। তবুও আজ কাল তাকেও চুপ থাকতে হয়। অরিত্রাণ খান চুপ থাকে। ভাবতেই তার শরীর জ্বালা করছে। সেই রাগ এই বস্তুগুলোর উপর চালিয়ে দিচ্ছে। রিমন মহা ঝামেলায় পড়েছে। নিচে অলরেডি গেস্ট চলে এসেছে। এখনই অরিত্রাণ ঝামেলা করছে। রিমন না পারতে একটা মিথ্যা বলবে, যদিও সে জানে না সেটা আদৌ হবে কি না। রিমন অরিত্রাণের পাশে দাঁড়ায়। অরিত্রাণ মাত্র ফুলদানিটা উপরে তুলেছে। রিমনকে নিজের পাশে দেখে সে তার দিকে ফিরে তাকাল। চোখ গরম করে বলল, কিছু বলবি? রিমন ভয় ভয় বলল, নিচ্চোচ চোচ চোচ। অরিত্রাণ ফুলদানি ঠাস করে ছুঁড়ে বলল, পরেরটা ভাঙ্গার সময় শুনব। বলেই সে বিছানার পাশের একটা ফুলদানি নিয়ে ছুঁড়ে দিয়ে বলল, এবার বল। রিমন চোখ বুজে বলল, নিচে সবাই চলে এসেছে। অরিত্রাণ রেগে তেজি গলায় বলল, তো আমি কি করব? ড্রিঙ্ক সার্ভ করব? রিহান দু গালে হাত দিয়ে বলল, এই না না, আমি শুধু বললাম নিচে চল। ভাবিও নিশ্চয়ই এসেছে। অরিত্রাণ ভ্রু কুঁচকে বলল, নিশ্চয়ই মানে কি? রিমন ঢোক গিলে বলল, চলেই এসেছে, শুধু তোর অপেক্ষা। অরিত্রাণ উঠে দাঁড়াল। শার্ট খুলতে শুরু করল। ঘামে শরীর ভিজে আছে। রিমন বোঝে না অরিত্রাণকে। কালকেও ভাঙ্গচুর করেছে আজও। তবে আজ তো হাত কেটে বসে আছে। রিমনের বেশ ভয় লাগে এসব। এই ছেলের নিজের গায়ের রক্ত নিজের কাছেই দামি না। ধরে বেঁধে কে রাখবে কে জানে। নিচে যদি ওয়াসেনাথ না আসে নিজের মাথাটা তৈরি রাখতে হবে। কথাটা ভাবতেই আতকে উঠে রিমন। কাচের বাড়িটা ঝকঝক করছে। চারপাশে লাইট আর আলোর ছড়াছড়ি। বাড়ির সামনে বিশাল গেট। গেটের দু কোনায় দু জন করে চারজন গার্ড। কালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে। যাদের কার্ড আছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে। ওয়াসেনাথদের সিএনজি গেটের সামনে থেমেছে। সিএনজি থেকে নেমে দাঁড়াতেই একজন গার্ড এগিয়ে যায়। চোখে মুখে বিরক্তির রেখা তার। তাকে দেখে মনে হচ্ছে ওয়াসেনাথদের উপর সে প্রচণ্ড রেগে আছে। কিন্তু এই রাগের কোনো কারণ খুঁজে পেল না বাবা মেয়ে। গার্ড গলা উঁচিয়ে বলল, এই বাড়ির সামনে কি কাজ? যাও এখান থেকে। ওয়াসেনাথ চমকে বলল, আমাদের ইনভাইট করা হয়েছে।
গার্ড যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। রাগী গলায় সে বলল, হুম, চিনা আছে তোমাদের মতো মানুষকে। ভালো জামা পরলেই অরিত্রাণ খানের বাড়ির সামনে দাঁড়ানোর যোগ্য হওয়া যায় না। এই নিয়ে শতখানেক লোক তাড়িয়েছি। সবাই বলেছে ইনভাইট করা হয়েছে, কিন্তু কার্ড দেখাতে বললে হাওয়া হয়ে যায়। এই বাহানা সেই বাহানা দেয়। ওয়াসেনাথ তেজি গলায় বলল, আপনি আমাদের একবারও জিজ্ঞেস করেছেন কার্ড আছে কি না? না জিজ্ঞেস করেই চলে যেতে বলছেন কেন? আশ্চর্য। গার্ড তাচ্ছিল্য করে বলল, সিএনজি করে আর যাই হোক অরিত্রাণ খানের ইনভাইট করা মানুষ আসতে পারে না। তৌফিক হাসল। ওয়াসেনাথ খুবই বিরক্ত হল। এটা হাসার সময় হল নাকি? তার বাবার উচিত ছিল কিছু কথা শুনিয়ে দেওয়া, কিন্তু তিনি তা না করে হাসছে। তৌফিক কার্ড দেখিয়ে বলল, সব শ্রেণীর মানুষকে সম্মান করতে শিখো। গাড়ি থাকলেই সে যোগ্য হবে এটা আশা করি তোমার বশ অরিত্রাণের শিক্ষা না। চলো ওয়াসেনাথ। গেট খুলে দেওয়া হয়েছে। ওয়াসেনাথ ভারী গলায় বলল, বাবা তোমার ওই লোকটাকে আরও কিছু বলা উচিত ছিল। মানুষকে তার কি আছে তা দিয়ে নয় সে কেমন সেটা দিয়ে বিচার করা উচিত। মেয়ের কথার জবাবে তৌফিক আবার হাসলেন। ওয়াসেনাথ বিরক্তিতে মুখ কুঁচকাল। বাবার এই অর্থবিহীন হাসির কোনো মানে খুঁজে পেল না সে। তৌফিকের বসকেও ইনভাইট করা হয়েছে। তৌফিক তার সাথে কথা বলতে বলতে ভিতরে চলে গেল। ওয়াসেনাথ রিমির সাথে কথা বলছিল। পার্টির কিছু বিশেষ কারণ আছে। এর মাঝে একটা হচ্ছে রিমনদের বিয়ের কথা সবাইকে জানিয়ে দেওয়া। অরূপ এখনো আসেনি। বাকি সবাই চলে এসেছে। রিমিকে রিমন ডেকেছে। তাই সে ওয়াসেনাথকে বলল, তুই অপেক্ষা কর আমি আসছি। রিমি শাড়ির কুচি হাতে দেয় এক দৌড়। ওয়াসেনাথ হাসে। হালকা আকাশী রঙে বেশ সুন্দর লাগছে তাকে। ওয়াসেনাথ দাঁড়াল না। বাড়ির বাহিরের অংশটাও সুন্দর। এক পাশ খালি পড়ে আছে, অপর পাশে সুইমিং পুল। সেই পুলের আশেপাশেও মানুষ আছে। সবার হাতে একটা করে গ্লাস। মেয়েদের ড্রেস হাঁটু পর্যন্ত। এই জামাগুলো দেখলে ওয়াসেনাথের হাসি পায়। বলতে ইচ্ছে করে ভাই কাপড়ের কি অভাব পড়েছে, তবে ভুলেও সে এই কথাগুলো বলে না। সে এই দিকে ভীতু খুব। ওয়াসেনাথ ঘুরে ঘুরে সব দেখছে। এত সুন্দর কাচের তৈরি বাড়ি সে আগে কখনো দেখেনি। সামনাসামনি তো জীবনেও না। সবই কাচের। ভিতরের সবই দেখা যাচ্ছ, কিন্তু কিছু জায়গায় সাদা পর্দা তাই দেখা যাচ্ছে না। ভিতরে অনেক মানুষ, তাই সে বাহিরেই ঘুরছে। বাড়ির সবই সুন্দর কিন্তু এই বাড়িতে ফুলের বাগান নেই। ব্যাপারটা ওয়াসেনাথের মোটেও পছন্দ হচ্ছে না। তার মতে সব বাড়িতে একটা বাগান হওয়া চাই। তবে অনেক নাম না জানা গাছ আছে। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে তারা। পাতার উপরে ঝুলছে ফেইরি লাইট। বাতাসের হালকা বাড়িতে গাছসহ পাতা দুলছে। ওয়াসেনাথের মনে হচ্ছে হীরা ঝরছে। সুইমিং পুলের পাশ ঘেঁষে হাঁটছে সে। নীল স্বচ্ছ পানিতে নিজের ছামূর্তি দেখে সে নিজেই একটু হাসল। একটা কোণার দিকে সবাই তাকিয়ে আছে, কিন্তু কি আশ্চর্য সেদিকে কেউ যাচ্ছে না। ফিসফিস করে কথা বলে আবার চুপ হয়ে যাচ্ছে। একজন লম্বা লোক দাঁড়িয়ে আছে। গায়ে তার কালো ড্রেস, কারো সাথে কথা বলছে মনে হয়। ওয়াসেনাথ কৌতূহলী হয়ে সামনে আগাতে যাবে তার আগেই ঝপাং করে তার গায়ে ফেইরি লাইট এসে পড়ে। মাথা সহ শরীরে জড়িয়ে পড়ে সব। ওয়াসেনাথ ভরকে যায়, সাথে হালকা ভয়ও পায়। মৃদু চেঁচিয়ে উঠে, আউচোচ্চ। ফোন কানে অরিত্রাণ দ্রুত পিছনে তাকায়। ওয়াসেনাথকে দেখেই এগিয়ে আসে।
ওয়াসেনাত লাইটগুলো সরাতে চাচ্ছে। চোখে মুখে আতক নিয়ে সে বিড়বিড় করে বলছে, ভালো করে লাগাতে পারে না। তাহলেই তো আর খুলে মানুষের গায়ে পড়ে না। এখন খুলব কিভাবে? ওয়াসেনাতের জুবুথুবু অবস্থা দেখে কিছু মেয়ে মহিলা হেসে ওঠে। ওয়াসেনাত চোখ বাঁকিয়ে তাকায়। অরিত্রাণ পরখ করছে ওয়াসেনাতকে। লাল লম্বা গাউন। এই প্রথম ওয়াসেনাত কনুই পর্যন্ত হাতার জামা পরেছে। হাতার পাশে পাথর বসানো। হাতার শেষ অংশে ঝুলছে ঝুর। দু হাত ভর্তি লাল কালো কাচের চুড়ি। লাল সিল্কের হিজাব। জামার নিচে ভারী কাজ করা। হাতের পিঠের একপাশে হালকা লাল লাল হয়ে আছে। এই ক্ষুদ্র ব্যাপারটাও অরিত্রাণের চোখ এড়াল না। চাঁদের আলোর সাথে লাইটের আলো যোগ হয়ে অদ্ভুত রূপের লাবণ্য ছড়াচ্ছে। বাতাসে ভেসে আসছে একটা মাতাল করা গন্ধ। এটা কি ওয়াসেনাতের গায়ের গন্ধ? মুহূর্তে অরিত্রাণ নিজেই বলল, হুমম। হাতার ঝুড়ের আর চুরির শব্দ মিলে দারুণ একটা শব্দের সুর ভাসিয়ে তুলছে। যেন এই সুইমিং পুলের পানিতে এই শব্দ মিশে এক হচ্ছে। আর চোখ। অরিত্রাণের নিজের চোখজোড়াই থমকায়। নীল চোখে চিকন কাজল ভাসছে। নীলের মাঝে হালকা কালো, সেই চোখের উপর নিচ ঘন পাপড়ি। সেই পাপড়িতে ভাসছে কালো কাজল। ফেইরিলাইটের আলোতে জলজল করছে লাল জামাটা। লাল হয়েছে ঠোঁটজোড়া, গালজোড়া। ঠাসঠস করে অরিত্রাণ সুইমিং পুলে পড়ে যায়। ওয়াসেনাতকে দেখতে সে এতই মনোযোগী ছিল যে সুইমিং পুলে যে সে পড়ে যাচ্ছে সেদিকে তার খবর নেই। ওয়াসেনাত চোখ তুলে তাকায়। অরিত্রাণ ডুবে আবার উঠেছে। ওয়াসেনাত অরিত্রাণের এমন অবস্থা দেখে খিলখিল করে শরীর দুলিয়ে হেসে উঠে। বাকি উপস্থিত সবাই ভয়ে চুপসে আছে। ওয়াসেনাতই একমাত্র ব্যক্তি যে হাসছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওয়াসেনাতের দিকে। অরিত্রাণ পানির উপরে দু হাত ভাসিয়ে রেখেছে। সিল্কি চুলগুলো সব চোখের উপরে এসে পড়েছে। কালো ড্রেস ভিজে চুপচুপ অবস্থা। অরিত্রাণ চোখ তুলে ওয়াসেনাতের হাসি দেখছে। কয়েকজন ফিসফিস করে বলছে, এই মেয়ে কি পাগল নাকি? অরিত্রাণ চারদিকে একবার তাকিয়ে হাত দিয়ে ইশারা করে। কালো ড্রেস পরা কিছু গার্ড এগিয়ে এসে বলল, সবাই জায়গা ত্যাগ করুন। সবাই কথা মতো এক এক করে চলে যায়। ওয়াসেনাত এখনো হাসছে। অরিত্রাণ নিজের গায়ের ব্লেজার খুলে হাতে নেয়। একজন গার্ড ওয়াসেনাতের সামনে চোখ গরম করে বলল, আপনি যাচ্ছেন না কেন? ওয়াসেনাত নিজেকে দেখিয়ে বলল, এগুলো খোলার ব্যবস্থা করলে চলে যেতে পারি। গার্ডস পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলাতেই অরিত্রাণ হাঁক দিয়ে ডেকে ওঠে। নিজের গার্ডসদের নামও সে জানে না। এগুলো রিমন দেখে। রেগে অরিত্রাণ বলল, এদিকে আয়। গার্ডস মাথা নিচু করে সুইমিং পুলের কাছে সে দাঁড়াল। অরিত্রাণের চোয়াল শক্ত। লাল মুখশ্রী। গার্ড ভয় জড়সড় হয়ে ভাবছে সে কি করেছে। অরিত্রাণের সামনে হাঁটু গেড়ে বসতেই অরিত্রাণ ঠাটিয়ে একটা চর বসিয়ে দেয় গালে। গার্ড হুমড়ি খেয়ে সুইমিং পুলেই পড়ে। কাশতে কাশতে উঠে দাঁড়ায় সে। ঠোঁট ফেটে গেছে তার। কেন এই চর দেওয়া হয়েছে সে জানে না। প্রশ্নও করল না। উঠে যেতে যেতে বলল, সরি স্যার। অরিত্রাণ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, চোখের সামনে যাতে আর কখনো না দেখি। জান নিয়ে নিব। গার্ডের অবস্থা খারাপ। উপরে উঠে দেয় এক দৌড়। ওয়াসেনাতের সামনে এসে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তার আগেই পানির দিকে তাকিয়ে অরিত্রাণ চেঁচিয়ে উঠল,
তোর সাহস তো কম না, আবার ওর সামনে দাঁড়াস কিভাবে? গার্ডের মাথায় এবার ব্যাপারটা এসেছে। সে বিনয়ের সাথে বলল, সরি ম্যাম। ওয়াসেনাথ কিছুই বলল না। বুঝলে তো বলবে। সে তো কিছুই বুঝল না। চারপাশ খালি, কেউ নেই ওয়াসেনাথ আর অরিত্রাণ ছাড়া। ওয়াসেনাথ মুখের উপরে হাত দিয়ে হাসি থামাতে থামাতে অরিত্রাণের সামনে এসে দাঁড়ায়। মুখ টিপে হেসে বলল, আপনাকে দেখে আমার খুবই হাসি পাচ্ছে। অরিত্রাণ ভ্রুকুচকে তাকিয়ে বলল, হাসো কি মানা করেছে? ওয়াসেনাথ ঠোঁট টিপে হাসতে লাগল। তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি শুনেছি ছেলেরা বুক পকেটে ভালোবাসা নিয়ে ঘুরে, আপনি তো চোখ নিয়ে ঘুরছেন। ওয়াসেনাথ আবার হাসছে। অরিত্রাণ চোখ উঠানামা করছে। সে তাকিয়ে আছে লাইটগুলোর দিকে। জ্বলজ্বল করছে। ওয়াসেনাথের মাথার উপরের লাইটগুলো বেশি জ্বলছ। ওয়াসেনাথের ফর্সা মুখ হলুদ লাগছে। ওয়াসেনাথ হাত নাচিয়ে বলল, আজ কি পানিতেই পার্টি করবেন? অরিত্রাণ সিল্কি চুলগুলো দু হাতে পিছনে ঠেলে বলল, তুমি চাইলে দুজনেই করতে পারি। অরিত্রাণ আবার পানিতে ডুব দেয়। চুল সামনে থেকে পিছনে ঝাঁকিয়ে নেয়। পানির বিন্দু বিন্দু ফোঁটা ওয়াসেনাথের চোখে মুখে ছিটকে পড়ে। অপ্রস্তুত হয়ে পড়ে সে। অরিত্রাণ ওয়াসেনাথের দিকে এগিয়ে আসে। ওয়াসেনাথ ভীতু হয়। যদি টেনে ফেলে দেয়। সে একটু পিছিয়ে যেতে চায়। অরিত্রাণ আরও এগিয়ে আসে। ওয়াসেনাথের চোখে চোখ রেখে তাকিয়ে আছে সে। হাত বাড়িয়ে ওয়াসেনাথের হাত টেনে ধরে অরিত্রাণ। ওয়াসেনাথ ভয়ে চোখ বড় করে। অরিত্রাণ ঠোঁট বাঁকিয়ে হাসে। মাথার চুল ঝাঁকিয়ে ওয়াসেনাথের চোখে মুখে পানির ছিটে দেয়। কেঁপে উঠে ওয়াসেনাথ। শিরশির করে উঠে পায়ের তলা। অরিত্রাণ ওয়াসেনাথের মাথা আর একটু টেনে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, যেখানে ভালোবাসা রাখলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অরিত্রাণ খান সেখানে ভালোবাসা রাখে না। যত্নের জিনিস যত্নে রাখতে জানে সে। অরিত্রাণ হাত ছেড়ে পুল থেকে উঠে দাঁড়ায়। শার্টের উপরের কয়েকটা বোতাম খুলে পানি ঝেড়ে নেয়। পাশের একটা টেবিল থেকে তোয়ালে নিয়ে ওয়াসেনাথের কাছে এসে দাঁড়ায়। হাত মুখ মাথা মুছে তোয়ালে ওয়াসেনাথের হাতে ধরিয়ে দেয়। তারপর ওয়াসেনাথের আরও কাছে এসে তারগুলো খোলা শুরু করে। ওয়াসেনাথ তাকিয়ে দেখছে ভিজা শরীরে অরিত্রাণকে। মেয়েরা রূপবতী হয়ে ওয়াসেনাথের জানা আছে, তাহলে ছেলেরা কি হবে? এটা তার জানা নেই। জানা থাকলে অরিত্রাণকে বলতো সে। ওয়াসেনাথের কোমর পেঁচানো শেষ তার খুলে অরিত্রাণ ফ্লোরে ফেলে দেয়। ওয়াসেনাথের সামনে আর বেশি সময় থাকা যাবে না। সে দ্রুত পাশ দিয়ে যাওয়ার সময় নেটের উড়োনার সাথে অরিত্রাণের ঘড়ি নাটকীয়ভাবে টান খায়। ওয়াসেনাথ উড়না টেনে ধরল। অরিত্রাণ আবার পিছিয়ে এসে ওয়াসেনাথের সামনে দাঁড়িয়ে পড়ে। ঘড়ি থেকে উড়না ছুটাতে ছুটাতে বলল, এত কাছে কাছে টানলে তো তোমার বাবাকে টপকেই আমি তোমাকে নিজের করে নিব। তখন না জানি তোমার হিটলার বাবা আমার কি করে? ওয়াসেনাথ চোখ রাঙিয়ে বলল, আপনার এত সাহস? আমার বাবাকে হিটলার বললেন? অরিত্রাণ হাসল। হাসতে হাসতে বলল, আমার মস্তিষ্ক খুবই ভালো, তাই ষষ্ঠ ইন্দ্রিয় ভালোই কাজ করে। সে হিসেবে আমার মস্তিষ্ক বলছে আমার লাইফের, বিশেষ করে আমার প্রেমের হিটলার হবে তোমার হিটলার বাবা। ওয়াসেনাথ ফস করে উঠল। তেজি গলায় বলল, একদম বাবা নিয়ে কথা বলবেন না। আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য আমি কিন্তু আপনার সাথে ব্রেকআপ করব বলে দিলাম। অরিত্রাণ হো হো করে হেসে বলল,
প্রেম করলাম কখন যে ব্রেকআপ করবা? ওয়াসেনাত ফোনা তোলা সাপের মতো নাক ফুলিয়ে আছে। অরিত্রাণ উড়না খুলে দিয়ে গায়ে জড়িয়ে দেয়। নাকটা হালকা আঙ্গুল দিয়ে ঠেলে দিয়ে বলল, এত লাল হওয়া আমার জন্য ঝুঁকির বুঝলা পরিজা। শেষে কি নাকি করে বসব? বলেই এক চোখ টিপে হাসে। ওয়াসেনাত বিষম খায়। চোখ বড় করে তাকায় অরিত্রাণের দিকে। কথাটা বুঝতে পেরে লজ্জায় কুকড়ে উঠে নাক ফুলিয়ে বলে, অসভ্য। অরিত্রাণ ঠোঁট গোল করে হাসে। নিচের ঠোঁট কামড়ে বলল, তাই নাকি? বিনা দোষে আমি দোষী হলাম। এতে তো লস বলো। বিজনেসম্যান কখনো লসে পড়তে চায় না জানো তো। আমি বরং একটু অসভ্যতামি করি, তাহলে তোমার বলা কথা মিথ্যা হবে না। ওয়াসেনাত কিছুটা সরে আসে। অরিত্রাণ ভ্রু উঁচিয়ে তাকায়। কাছে এসে কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ফেইরি লাইটে জড়িয়ে তোমাকে অদ্ভুত সুন্দর লাগছিল। ইউ আর লুক লাইক এ ফেইরি পরি। অরিত্রাণ সামনে এগিয়ে যায়। ওয়াসেনাত পিছন থেকে দেখে মিটমিট করে হেসে বলে, অসভ্য। ইহান প্রচণ্ড রাগ নিয়ে বসে আছে, কারণ তার সাথে রিপা এসেছে। নিষেধ করার পরেও এসেছে। ইহানের মাথায় এটাই আসছে না রিপা কার্ড পেয়েছে কোথায়। কে দিল? অরিত্রাণ। কিন্তু অরিত্রাণ তো রিপাকে চিনে না। তাহলে কে দিল? নাকি সে নিজেই জোগাড় করেছে? বুঝতে পারছে না ইহান। অরিত্রাণের অপেক্ষায় আছে সবাই। সে এখনো আসেনি। ইমানের চেহারা দেখার মতো। সে তৌফিকের চোখের দিকে তাকিয়েই আটকে উঠছে। ভয় চুপচাপ বসে আছে সোফায়। তার সাথে অনেকেই কথা বলছে। সে যে জেল ফেরত আসামি সেদিকে কারো তেমন মাথা ব্যথা নেই। সবই ইহানের ভয়। মাফিয়া বলে কথা। ছেলেকে নিয়ে গর্ব হয় ইমানের। ভয় মানুষের বড় দুর্বলতা। ইমান টাইটেনে নিজে নিজে হাসলেন। ইহান মদের গ্লাস হাতে বসে আছে। মাদৌলি তার বাবার সাথে পার্টিতে এসেছে। অদ্ভুতভাবে আজ সে শাড়ি পরেছে। নেটের শাড়ি। চুল ছেড়ে দিয়েছে। হাতে পরেছে ডায়মন্ডের সাদা পাথরের চুড়ি। কালো শাড়ি। হাই হিল। হাতা কাটা ব্লাউজ। মুখে হালকা মেকআপ। ঠোঁটে লাল লিপস্টিক। হলে প্রবেশ করতেই সব ছেলে মেয়ের চোখ তার দিকে তাক হয়ে আছে। যেন স্বর্গ থেকে হুর এসেছে। চোখ ঝাঝানো রূপ। ইহানের নেশা জড়ানো চোখও ঝা ঝা করে উঠেছে। হাতে কালো ব্যাগ চেপে সে হলের মাঝে এসে দাঁড়িয়েছে। মেয়েরা হিংসার চোখে তাকিয়ে আছে। রিমন নিজেও অবাক। মেয়েটাকে আজ সত্যি মারাত্মক লাগছে। রিমি রাগী চোখে তাকিয়ে আছে রিমনের দিকে। তার নিজের মুখই হা হয়ে গেছে। রিমি রিমনের মুখ হাত দিয়ে ঠেলে বন্ধ করে দেয়। রিমন বিষম খায়। রিমির দিকে তাকিয়ে ইনোসেন্ট ভাব নিয়ে বলল, সরি। রিমি দাঁত কটমট করে তাকিয়ে আছে। চোখ সরিয়ে সামনে হেঁটে যায়। ওয়াসেনাতকে খুঁজে নিয়ে আসে। বিড়বিড় করে কানে কানে বলে, ওই শয়তান মাদৌলি এসে হাজির হয়েছে। ওয়াসেনাত একটু চারপাশে তাকিয়ে বলল, কই? আরে ভিতরে চল, দেখবি আছে। ওয়াসেনাত ভিতরে যায়। অরূপ দরজার কাছে দাঁড়িয়েই মাদৌলিকে দেখছে। তাক লাগিয়ে দিয়েছে যেন সবাইকে। তৌফিক একবার চোখ তুলে মাদৌলিকে দেখে। মনে মনে তার মোটেও পছন্দ হল না।
এত কিছু দেখিয়ে শাড়ি পরার কি আছে? ওয়াসেনাত অরূপের পাশে এসে গলা খক খক করে কেশে বলল, কি ভাইয়া, পছন্দ হয়েছে নাকি? অরূপ ওয়াসেনাতকে খেয়াল করল না, অন্যমনস্ক হয়ে বলল, বাপরে কি হট মেয়ে, পছন্দ হবে না এমন কিছু নেই এর মাঝে। রিমি দাঁতে দাঁত চেপে বলল, আব্বুরে বলি বিয়ের প্রস্তাব পাঠাতে। অরূপ হাত দিয়ে মশা তাড়ানোর মতো বলল, এদের বিয়ে করে লাভ নাই, কিছুই তো বাকি রাখেনি, সব দেখিয়ে বেড়াচ্ছে। ছে, আর তুই খুব ভালো না? ড্যাবড্যাব করে তাকিয়ে আছিস কেন? তাকালে দোষ নাই, দেখালে দোষ। অরূপ ভরকে যায়, পিছনে তাকিয়ে দেখে ওয়াসেনাত মুখে হাত দিয়ে হাসছে। রিমি রাগে রি রি করছে। অরূপ জোরপূর্বক হেসে বলল, ইয়ে মানে তুই পিছনে কি করছিস? তোরে দেখি। রিমির কাট কাট জবাব। অরূপ মাথা চুলকে বলল, আসলে আমি মাত্র এসেছি। হইছে, তোরে আর বলতে হবে না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমরা যাই। চল ওয়াসু। অরূপ নিজের মাথায় নিজে গাড্ডা মেরে ওয়াসেনাতকে পিছন থেকে ডাকে, ওয়াসু। ওয়াসেনাত হাসতে হাসতে বলল, আপনি দেখায় মন দেন ভাইয়া। সবার অপেক্ষা অরিত্রাণ 1 ঘন্টা পরে নিচে আসে। অরিত্রাণের গায়ে লাল শার্ট, কালো ব্লেজার। ঘড়ির হুক লাগাতে লাগাতে নিচে নামছে সে। ঘরময় নিশ্চুপ হয়ে আছে, শুধু অরিত্রাণের জুতোর শব্দ ভেসে আসছে। ওয়াসেনাত চারপাশে ঘুরে ঘুরে দেখছে। চারপাশে কালো লেদারের সোফা, কালো টি টেবিল, মদের দোকান মনে হচ্ছে একটা কোনাকে। চারপাশ দামি আসবাবপত্রে সাজানো, উপরে বিশাল ঝাড়বাতি, কোনায় কোনায় বিশাল ফুলদানি। নিচের ফ্লোরও কাচের, সিঁড়িগুলোও কাচের। আশেপাশে সাদা পর্দা ঝুলছে। কাচের জানালা দেখে ওয়াসেনাত অবাক হয়, বাপরে, জানালাও আছে। ওয়াসেনাত একমাত্র ব্যক্তি যে ঘুরে ঘুরে দেখছে সব। বাকি সবার চোখ অরিত্রাণের খটখট পায়ের শব্দের মতো তার সাথে। অরিত্রাণ নিজেও একটু অবাক, যেখানে এত নিশ্চুপ হয়ে সবাই তাকে দেখছে সেখানে ওয়াসেনাত তার বাড়ি দেখছে। হালকা হাসল সে। ওয়াসেনাত জি কি এটা তার চাইতে ভালো কে আর জানবে। ওয়াসেনাতের বিশাল লম্বা জামা ফ্লোরে ছড়িয়ে আছে। ওয়াসেনাতের তালে তালে সে জামা ঘুরছে। অরিত্রাণ তাকিয়ে আছে সেদিকে। সবাই এবার নিজেদের দৃষ্টি ওয়াসেনাতের দিকে দেয়। চারপাশে হালকা মিউজিক ভাসছে। সবার চোখ ওয়াসেনাতের দিকে থাকলেও ওয়াসেনাত একটা ফুলদানি দেখতে ব্যস্ত। কাচের ফুলদানির উপরে সোনালি কাজ, কি অসাধারণ ডিজাইন। তাজ্জব হয়ে ঘুরে ঘুরে দেখছে সে। তৌফিক ফোনে কথা বলছিল। ওয়াসেনাতের দিকে সবাই তাকিয়ে আছে দেখে ফোন কাটতে নেয়। ওয়াসেনাত হালকা ঘুরে তখনই জামার সাথে লেগে একটা ফুলদানি ঠাসঠাস করে নিচে পড়ে ভেঙ্গে গুড়িয়ে যায়। ওয়াসেনাত পিছনে ঘুরলেই তার জামায় জড়িয়ে যাবে কাচের টুকরো টুকরো অংশ। ফুলদানি থেকে নীল পানি বের হচ্ছে। কাচের চারকোনা ফুলদানি ছিল। ওয়াসেনাতের পায়ে জুতো নেই, ভুলে বাহিরে খুলে রেখে এসেছে। জামার পিছনের অংশ অনেক লম্বা, সামনের অংশ তার তুলনায় ছোট। অরিত্রাণ তীক্ষ্ণ চোখে তাকায়। সাদা পাজোড়া খালি দেখেই চমকে উঠে সে। ওয়াসেনাত চারপাশে ঘুরে দেখছে কোথায় কি ভেঙেছে। অরিত্রাণ সিঁড়ি দিয়ে না নেমে পাশ থেকে টপকে লাফিয়ে দৌড়ে আসে।
তৌফিক ফোন পকেটে নিতে নিতে চেঁচিয়ে বলে, ওয়াসু সরো। অরিত্রাণের দৌড় দেখে সবার সাথে ওয়াসেনাথ নিজেও অবাক। হচ্ছেটা কি? অরিত্রাণের এমন দৌড়ের কারণ কি? সে ওয়াসেনাথ পা এগিয়ে চারপাশে দেখতে যাবে তার আগেই অরিত্রাণ ওয়াসেনাথের পায়ের তালু নিজের হাতে আকড়ে নেয়। সবাই স্তব্ধ। ওয়াসেনাথ নিজেও অবাক। অরিত্রাণ রাগে ফসফস করে বলল, স্টুপিড নাকি তুমি? এই কাজ নরমাল কাজ না। আর এই পানি, পায়ে পুশ হলে বা পানি লাগলে কি হবে জানো? পায়ে শুধু ইনফেকশন হবে না, পা কাটতে হবে। ডাফার। ওয়াসেনাথ এত কথায় পাত্তা না দিয়ে বলল, কিন্তু কেন? মানে এই ফুলদানি এত আলাদা কেন? আগে পিছিয়ে যাও। সরো। ওয়াসেনাথ সরে দাঁড়ায়। অরিত্রাণ হাঁটুতে ভর দিয়ে থেকেই বলল, ওয়ে আর ইয়োর শুজ? ওয়াসেনাথ নিজের পায়ের দিকে একবার তাকিয়ে আবার সবার পায়ের দিকে তাকায়। অবাক হয়ে বলে, সবাই জুতো পরে এসেছে? অরিত্রাণ দাঁড়িয়ে রাগে কটমট করে বলল, ইডিয়েট! গার্ডস ম্যামের জুতো এনে দেও। ওয়াসেনাথ নিজেই বেশ লজ্জিত। নরমালি এমন কাচের ফ্লোরে জুতো পরে আসে কিনা সে জানে না। রিমির সাথে ঢুকার সময় অত খেয়াল করেনি, তাই তো খুলেই চলে এসেছে। গার্ড ওয়াসেনাথের জুতো এনে দেয়। সবাই ফিসফিস করছে। চারপাশে আতঙ্ক। সবার আগ্রহ কে এই মেয়ে। অরিত্রাণের চোখে মুখে প্রচণ্ড রাগ। এই ফুলদানি খুবই আলাদাভাবে তৈরি। কিনার সময় নিষেধ করা হয়েছিল তাকে। তার তো ঝুঁকি পছন্দ, তাই কিনেছে সুইজারল্যান্ড থেকে। ফ্লোরের নীল পানি দেখে ওয়াসেনাথ প্রশ্ন ছুড়ে বলে, নীল পানিগুলো কোথা থেকে এসেছে? আর এই দাঁত? অরিত্রাণ কিছুই বলল না। ফুলদানিতে দাঁত খোদাই করা ছিল। সাপের দাঁত। ফ্লোর পরিষ্কার করতে বলা হল। তৌফিক মেয়ের বাহু টেনে নিজের বুকে চেপে অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, সরি স্যার, ও আমার মেয়ে। অরিত্রাণ না চেনার ভঙ্গিতে বলল, ও তাই নাকি? তৌফিক কণ্ঠ ছোট করে বলল, হুম স্যার। আর আমি প্রচণ্ড দুঃখিত। আপনি ফুলদানির দাম বলেন, আমি পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব। অরিত্রাণ ব্লেজার পিছনে উড়িয়ে প্যান্টের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়াল। ভ্রু নিচের দিকে নামিয়ে নেয় সে। তৌফিক অপ্রস্তুত হয়ে পড়ে ওয়াসেনাথের দিকে তাকিয়ে বলে, ব্যথা পেয়েছ কি? ওয়াসেনাথ মাথা নাড়াল। অরিত্রাণের চোখ তীক্ষ্ণ। তৌফিক মেয়ের কপালে চুমু খেয়ে বলল, ঠিকভাবে চলাফেরে করলে কি হয়? ওয়াসেনাথ হেসে বলল, কিছুই হয় না, আমি ঠিক আছি বাবা। তৌফিক অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, স্যার দামটা যদি বলতেন। অরিত্রাণ হাসল। চারপাশে তাকিয়ে দেখল সবাই তাদের দিকে তাকিয়ে আছে। একজনের চোখ কপালে। অরিত্রাণ ডান হাতের আঙ্গুল দিয়ে চুল সরিয়ে বলল, আপনি মনে হয় খুবই সৎ। যাই হোক, এর মূল্য দিতে হবে না। আপনার মেয়ে সেফ তো সব সেফ। অরিত্রাণ সামনে থেকে সরে যায়। অন্যদের সাথে কথা বলায় সে মত্ত। তৌফিক গভীর চোখে অনুসন্ধান চালিয়েও অরিত্রাণের কথার মানে বের করতে পারল না। পার্টি জমজমাট হয়ে উঠেছে। কেউ নাচ করছে তো কেউ গান করছে। তৌফিকের পাশে ওয়াসেনাথ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাকে তৌফিক কোথাও যেতে দিচ্ছে না। আজকের পার্টি রিমনদের জন্য। অরিত্রাণ একটা বড় বাজেটের ডিল সাইন করেছে, তাই এই পার্টির আমেজ আরও বেড়েছে। অরিত্রাণ সোফায় পায়ের উপরে পা তুলে বসে আছে। তার সামনে ইহান। অরিত্রাণের ইচ্ছে করছে এখনই মেরে পুঁতে দিতে। ইহানের নামে এত রাগ নিজের ভিতরে পুষে রেখেছে বলে বুঝাতে পারবে না কাউকে।
চোখ দুজনেরই তেজি। রিমন ভাবে, এরা কি অদ্ভুত, চোখ দিয়েই শত্রুতা উদ্ধার করতে পারে। এত তেজি চোখ হয় নাকি? অরিত্রাণের চোখ দেখলেই তার মাথা ঘুরায়। সবুজ চোখ, গাঢ় একটা রং। এই রঙের চোখ আর আছে কিনা সে জানে না। অরিত্রাণ একবার তাকালেই কলিজা কাঁপে। আর এই ব্যক্তির কলিজা কাঁপিয়েছে বাচ্চা একটা মেয়ে। রিমন নিজে নিজে হাসে। সবাই শুধু ওয়াসেনাথকে দেখছে। ব্যাপারটা ওয়াসেনাথের মোটেও পছন্দ হচ্ছে না। সাবার অরিত্রাণের আজকের ঝালাক দেখে মনে হচ্ছে স্পেশাল কেউ এই মেয়ে। কেউ কেউ তো বলাবলি করছে এই মেয়ের সাথে অরিত্রাণ খানের কিছু তো চলে। মাদৌলি ঘুরে ঘুরে সবার কথা শুনছে। ওয়াসেনাথের মাথা থেকে পা, পা থেকে মাথা সব দেখা শেষ তার। স্পেশাল কিছুই দেখল না সে। উল্টা বড্ড ব্যাকডেটেড লাগছে। অরিত্রাণ এই মেয়ের পা বাঁচাতে লাফিয়ে দৌড়েছে। রিমি রিমনকে নিয়ে টেনে ডান্স ফ্লোরে নিয়ে যায়। জোড়া জোড়া নাচ করছে অনেকেই। অরিত্রাণ অনেক সময় বসেছিল। ইহানকে রিপা নিয়ে গেছে। মেয়েটাকে সরিয়ে দেওয়ার প্ল্যান কষতে হচ্ছে ইহানকে। অরিত্রাণ উঠে দাঁড়া। সবাই আবার যার যার কাজ ফেলে অরিত্রাণের দিকে তাকায়। অরিত্রাণ উঠেছে মানেই কিছু হবে। অরিত্রাণের দৃষ্টি ওয়াসেনাথের দিকে। সে এগিয়ে যাচ্ছে এক পা করে। ওয়াসেনাথ ভীতু চোখে তাকায়। মনে মনে বিড়বিড় করে, আজ কি বাবার সামনে বাঁশ খেতে হবে। এই লোক তো খাইয়েই ছাড়বে। অরিত্রাণ ব্লেজার খুলে রেখেছে। পকেটে হাত গুজে সে ওয়াসেনাথের সামনে দাঁড়িয়ে সরে তৌফিকের সামনে দাঁড়ায়। সবাই উৎসুক হয়ে তাকিয়েছিল। অরিত্রাণের গতি পরিবর্তন দেখে সবাই সবার কাজে মন দেয়। হালকা হালকা গান বাজছে। তবুও সবার কান খাড়া। অরিত্রাণের দিকে মুখিয়ে আছে সবাই। অরিত্রাণ ঠান্ডা কণ্ঠে বলল, মিস্টার তৌফিক। তৌফিক অবাক হয়ে তাকায়। অরিত্রাণ তার সামনে কেন? ছোট করে জবাব দেয় তৌফিক। ইস। অরিত্রাণ ওয়াসেনাথের দিকে একবার তাকায়। তৌফিক মেয়ের একটা হাত বাচ্চাদের মতো ধরে আছে। অন্য হাতে জুসের গ্লাস। পাশে তার বসো। সবাই আবার কৌতূহলী হয়ে তাকায়। ওয়াসেনাথের ভয় বুকে হাতুড়ি পিটা হচ্ছে। অরিত্রাণ হাত বাড়িয়ে বলল, ক্যান আই ডান্স উইথ ইয়োর ডটার? সবাই হা করে তাকিয়ে আছে। তৌফিক তাজ্জব বনে দাঁড়িয়ে আছে। বিস্ময় হতবাক সে। ওয়াসেনাথ নিজেও শোকড। কি বলছে এই লোক? পাগল হল নাকি? পৃথিবীতে এই প্রথম মনে হয় কেউ এমন আজগবি অফার দিচ্ছে কোনো মেয়ের বাবাকে। ওয়াসেনাথ নিশ্চিত আজ এখানে মারামারি হবেই। বাবা নিশ্চিত অরিত্রাণের গালে ভরা ময়দানে ঠাটিয়ে চর বসিয়ে দিবে। শুধু একটা দিলে ভালো। মনে তো হচ্ছে কয়েকখানি খাবে। হতবম্ব চোখে সে তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। আবার কিছুক্ষণ পরপর বাবাকে দেখছে। কি সাংঘাতিক। পিনপিনে নীরবতা। কেউ কথা বলছে না। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তৌফিকের চোখ ছোট হয়ে এসেছে। অরিত্রাণকে এই প্রথম দেখছে না সে। আরও অনেকবার দেখেছে। সে নিশ্চিত শুধু নাচার মতো হলে সে অন্য মেয়ে রেখে তার মেয়ের কাছে আসত না। তৌফিকের বশ চোখ ফাটা ফাটা করে অরিত্রাণকে একবার তৌফিককে একবার দেখছে। তৌফিক এখনো কিছুই করল না। সে তাকিয়ে আছে। মুখ গম্ভীর। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাথের হাত পা কাঁপছে। বাবা কি করবে সেটাও বুঝতে পারছে না। আর অরিত্রাণ কি করবে তাও বুঝতে পারছে না। তার ভয় লাগছে অরিত্রাণকে তার বাবা উল্টাপাল্টা কিছু করবে এটা সে জানে। কিন্তু এরপরে অরিত্রাণ কি করবে সেটা ভেবেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তৌফিকের বশ তৌফিকের কানের কাছে মুখ নিয়ে বলল,
এটা তোমার মেয়ে? মাশাল্লাহ। যাই হোক, অনুমতি চেয়েছে। চিন্তা করো, অরিত্রান খান তোমার কাছে অনুমতি চাইছে। দিয়ে দেও। নাচ করতেই তো বলছে, বিয়ে তো আর না। কথাটা শুনেই তৌফিক চোখ গরম করে পাশ ফিরে তাকায়। বশ হয়েও তিনি ভয় পায়। তৌফিকের অ্যাটিটিউড মারাত্মক। শুধু সাংবাদিক বলে না, মানুষ হিসেবেও সে অন্যায়কে মেনে নেয় না। এটাও মানবে বলে মনে হচ্ছে না। অরিত্রান পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। ওয়াসেনাত চোখ নাচিয়ে ইশারায় যেতে বলছে। অরিত্রান শুনছেই না, না দেখার ভান করছে। তৌফিক অনেক সময় নিয়ে নিশ্চুপ থেকে বলল, এসব ছোঁয়াছুঁই স্টাইলের নাচ আমার পছন্দ না। সরি, আমার মেয়ে আপনার সাথে নাচতে পারবে না। এখানে অনেকেই আছে, ওদের সাথে নাচতে পারেন। সবাই আবার স্তব্ধ হয়ে গেছে। অরিত্রান খানকে না বলেছে। ফিসফিস করে সবাই এটাই বলাবলি করছে। একটু চুপ থেকে আবার ফিসফিস শুরু করছে। রিমি রিমনের কানের কাছে আস্তে করে বলল, অরিত্রান জানু, তুমি তো আজ শেষ। রিমন চমকে বলল, কেন? আরে কেন আবার? আঙ্কেলকে চিন্না তোমরা? বহুত দেয়ারিং মানুষ। যত সহজ সরল দেখতে ততটা না। আর অরিত্রান পেয়ারি তো আরও আগুন। আজ ব্ল্যান্ডার হবেই। সেটা সত্যি বলেছ। অরিত্রান তো রেগে আগুন হবে। ওকে সবার সামনে নিষেধ করেছে। হায় আল্লাহ, কি যে হবে। বাইদা ওই এত জানু জানু করকা। রিমনের রাগী কণ্ঠ। রিমি দুলে দুলে হেসে বলল, অরিত্রান আমার ক্রাশ আইকন, তাই জানু বলে ডাকি। তোমার সমস্যা? রিমন মুখ বাঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, না, সমস্যা নাই। তাহলে মুখটা এমন করে রাখছ কেন? এমনই। রিমনের মুখ দেখে রিমি হাসল। গলায় জড়িয়ে রাখা হাতটা আরো জড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলল, তুমি তো কলিজা। রিমন ফিক করে হেসে ফেলে। অরিত্রান শব্দ করে হাসছে। সেই হাসি দেখে তৌফিক ভ্রু কুঁচকে তাকায়। এই হাসির কোনো কারণ খুঁজে পাচ্ছে না তিনি। অরিত্রান হাত দিয়ে ইশারা করে দু আঙ্গুল উঁচু করে। সাথে সাথে দুজন লোক দুটি চেয়ার নিয়ে আসে। অরিত্রান ব্লেজারের দু পা সরিয়ে বসে পড়ে। হাত দিয়ে ইশারা করে তৌফিককে বসতে বলে। ওয়াসেনাত মনে মনে দোয়া করছে যাতে উল্টাপাল্টা কিছু না হয়। তৌফিক বসল। অরিত্রান ভ্রুতে হাত বুলিয়ে বলল, ছোঁয়াতে প্রবলেম? তাই তো। তৌফিক কিছু বলল না। মুখে গম্ভীর ভাব নিয়ে বসে থাকল। অরিত্রান নিজেই হালকা হেসে বলল, ছুঁয়ে দিলাম না। তাহলে তো নাচতে দিবেন? তৌফিক চকিতেই তাকায়। চোখা করে দৃষ্টি দিয়ে বলল, আমি বুঝতে পারছি না আপনি আমার মেয়ের সাথে নাচতে চাচ্ছেন কেন? এখানে অনেকেই আছে, আপনি তাদের নিয়ে নাচ করুন। অরিত্রান মৃদু হেসে তৌফিকের চোখের দিকে তাকিয়ে বলল, সবাইকে তো আমার পছন্দ না। আপনার মেয়েকে পছন্দ। তাই তো অনুমতি চাচ্ছি। আশা করি আপনি অরিত্রানের সম্পর্কে জানেন। সে তো সবার অনুমতি চায় না। আপনার মেয়ে স্পেশাল। সবার সাথে তার তুলনা করা কি উচিত? তৌফিক হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোয়াল তার শক্ত। অরিত্রান সেটা দেখেও মুচকি হাসল। তৌফিক টুপ ফেলার মতো বলল, না ছুঁয়ে নাচতে পারবেন? অরিত্রান হো হো করে হেসে এক আঙ্গুল দিয়ে লাল ঠোঁটজোড়া ঘষে বলল। অরিত্রান যা বলে তাই করে। ওয়াসেনাত বিনতে তৌফিকের গায়ে হাত না দিয়েই তাকে নিয়ে নাচ শেষ করবে অরিত্রান খান। তৌফিক বিস্মিত গলায় বলল, আপনি আমার মেয়ের নাম জানলেন কিভাবে?
অরিত্রাণ খান জানে না এমন জিনিস আপনার জীবনে কম আছে জার্নালিস্টই সাহেব। তাহলে অনুমতি পেলাম? তৌফিক কিছু বলল না, মাথা হালকা দুলিয়ে বলল, আমার মেয়ের গায়ে হাত যাতে না লাগে মিস্টার অরিত্রাণ খান। রিমির দিকে তাকিয়ে আমি এগুলো এলাও করছি, তা না হলে এখনই চলে যেতাম। অরিত্রাণ হাসল, চেঁচিয়ে বলল, মিউজিক। অরিত্রাণের উচ্চ গলায় মিউজিক ছাড়া হয়েছে। তৌফিককে একে একে অনেকেই প্রশ্ন করছে মেয়েটা কি তার। অরিত্রাণ যে কি করতে চাচ্ছে এটাই তিনি বুঝতে পারছে না, কিন্তু প্রচণ্ড রেগে আছেন তিনি। এই অরিত্রাণের জন্য সবাই তার মেয়েকে চিনেছে, বিশেষ করে ইমান। অরিত্রাণ যেন এটাই চেয়েছে। সে হাসছে মিটমিট করে। চেয়ার ঠেলে উঠে দাঁড়ায় সে। যতজনের মুখেই রাগ আছে তাদের সবার চাইতে রাগ বেশি হচ্ছে মাদৌলির। সে রাগে ফস ফস করছে। অরিত্রাণ ওয়াসেনাতের সামনে হাত বাড়িয়ে দেয়। আজকের সবার আকর্ষণ যেন তারাই। ওয়াসেনাত অবাক হওয়া গলায় বলল, আপনাকে না ছুঁয়ে কিভাবে নাচব? হাত উল্টো করো। ওয়াসেনাত হাত মেলে উল্টো করে। অরিত্রাণ না ছুঁয়ে সে হাতের নিচে হাত রাখে। ওয়াসেনাত নিজের বাবার দিকে একবার তাকায়। তিনি কৌতূহলী খুব, চোখ মেলে তাকিয়ে আছে। আসলে সে ভাবছে না ছুঁয়ে কাপল ডান্স, আবার ভাবছে অরিত্রাণ খান কি সত্যি তার মেয়েকে পছন্দ করে? তাহলে তার নিজের কি করা উচিত? গান চলছে লাউডলি। জারা সি দিল মে দ জগহ টু, জারা সা আপনা ল বনা, জারা সা খাবন মে সাজা টু, জারা সা यादों में बसा, मैं चाहूं तुझको, मेरी जान भी पाना, फिदा हूं तुझ पे, मेरी जान भी पाना। ওয়াও ওয়াও। অরিত্রাণ সত্যি না ছুঁয়ে নাচছে। ওয়াসেনাতের কোমরেও হাত রাখছে না ছুঁয়ে। না ছুঁয়েই ওয়াসেনাতকে ঘুরাচ্ছে। ওয়াসেনাতের বিশাল জমা তার তালে তালে ঘুরছে। চারপাশের সব লাইট তাদের উপরে। ওয়াসেনাত হাসার চেষ্টা করছে, কিন্তু ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে চারদিকে তাকিয়ে শুধু নিজের বাবার মুখভঙ্গি দেখছে। বুকের ভেতরে হাতুড়ি পিটা হচ্ছে ক্রমাগত। অরিত্রাণ না ছুঁয়ে অনুভব করতে পারছে ওয়াসেনাত কাঁপছে। প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে একদম সেইভাবে। কোনো স্টেপ সে ঠিক করছে না। অরিত্রাণ হাসল। অরিত্রাণের কাঁধের উপরে হাত রাখতে গিয়ে সে সত্যি অরিত্রাণকে ছুঁয়ে দিল। অরিত্রাণ বলল, ভয় করছে তো? করবে না। আপনি পুরা কেস খাওয়ায় দিলেন তো। বাবা সত্যি কি নাকি ভাববে? টেনশনে আমার মাথা কাজ করছে না। অরিত্রাণ ওয়াসেনাতের হাতের কাছে হাত এনে বলল, ভয় আমার পাওয়ার কথা। জানি আজকের পরে হয় পজিটিভ কিছু করবে তোমার বাবা, আর তা না হলে একদম নেগেটিভ। তাই ভয় আমার পাওয়া উচিত তোমার না। আপনি তো চুপই থাকেন। একদম ফাঁসিয়ে দিলেন। এত নাচতে ইচ্ছে করার কারণ কি? অবশ্যই কারণ আছে। কারণ ছাড়া অরিত্রাণ কিছুই করে না। কি কারণ? অরূপ। ওয়াসেনাত অবাক হয়ে ঘুরতে ঘুরতে বলল, অরূপ ভাই আবার কি করল? কি আর করবে, নাচটা সেই করত তোমার সাথে। যেটা আমার মোটেও পছন্দ হতো না। তখন আরও অনেক কিছু হয়ে যেত। তাই আমার সাথেই নাচা ভালো। অরিত্রাণ হাত উঁচু করে। ওয়াসেনাত না ছুঁয়ে নিজের হাত উঁচিয়ে গোল করে ঘুরে। অরূপ রাগ দমন করতে পারল না। এই অরিত্রাণের সাহস তো খুব বেশ। একটা গ্লাস ছুঁড়ে ভেঙে দিল সে।
উচ্চ শব্দের কারণে তা কারো কানে এলো না। অরূপের থাকার কথা ছিল অরিত্রাণের জায়গায়। সেই জায়গা অরিত্রাণ খান নিয়ে নিবে এটা সে মানতে পারছে না। অরূপ ওয়াসেনা তার অরিত্রাণকে ঘুরে ঘুরে দেখছে। তাদের মাঝে কথা বলা, হাসি, চোখের অনুভূতি সব ধরতে চাচ্ছে। ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। তবুও রিমি লুকিয়ে ছবি তুলে নিল। ওয়াসেনাথ মিয়ে যাওয়া গলায় প্রশ্ন করল, অরূপ ভাইকে আপনি এত অপছন্দ করেন কেন বলেন তো? অরিত্রাণ চোখ মুখ কঠিন করে বলল, ওর চোখ আমার পছন্দ না। কেন? ওয়াসেনাথের দ্রুত প্রশ্ন। ওর চোখে আমি তোমার জন্য ভালোবাসা দেখি, যা আমি দেখতে চাই না। অরিত্রাণ আর নাচল না। গান শেষ হওয়ার আগেই সে নিচে নেমে আসে। ওয়াসেনাথ অবাক হয়ে তাকিয়ে থাকে। সবাই তালিও বাজিয়েছে। সেদিকে ওয়াসেনাথের দৃষ্টি নেই। সে অরিত্রাণের রাগে লাল হওয়া মুখ দেখে বিস্মিত। তাকে অনেকেই পছন্দ করে, অরিত্রাণও জানে। কিন্তু সবাইকে ছাড়িয়ে অরূপকেই কেন অরিত্রাণের এত অপছন্দ? তৌফিকের পাশ ঘেঁষে যাওয়ার সময় অরিত্রাণ বলল, একবারই ছুঁয়েছে। তাও আপনার মেয়ে। আমি কিন্তু না ছুঁয়েই নেচেছি। তৌফিক পাশ ফিরে তাকায়। তারপর বলে, আমার মেয়ে আপনার টাইপের না। ওর থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। মেয়ের ব্যাপারে আমি কিন্তু আপনার পাওয়ারকেও ভয় পাই না। অরিত্রাণ মুচকি হাসল। মজার ভঙ্গিতে বলল, এটার জন্যেই তো আপনাকে এবং আপনার মেয়েকে অরিত্রাণ খানের খুব পছন্দ। আই রিয়েলি লাইক ইয়োর অনেস্টি। অরিত্রাণ ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে সামনে এগিয়ে যায়। তৌফিক রিমির কাছে এসে বলল, আমাকে খুবই গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। একদম সময় নেই। তা না হলে ওয়াসেনাথকে বাসায় দিয়ে আসতাম। তুমি যাওয়ার সময় ওকে নিয়ে যাবে? রিমি বিনয়ের সাথে বলল, অবশ্যই আঙ্কেল। অরিত্রাণ বলতে চেয়েও থেমে বলল, আপনি চিন্তা করবেন না, একসাথেই যাব। তৌফিক ওয়াসেনাথকে কড়া গলায় বলল, অরিত্রাণ ডেঞ্জারাস। তুমি রিমির কাছেই থাকবে, ওর সাথেই যাবে। ঠিক আছে? ওয়াসেনাথ মাথা নাচাল, যার অর্থ ঠিক আছে। তৌফিক বেরিয়ে যেতেই রিমি দম ছেড়ে বলল, ভাই পরের কাহিনী কি হবে জানছ? রিমির কথা শুনে জুসের গ্লাসে চুমুক দিয়েই কপাল কুঁচকে প্রশ্ন করল ওয়াসেনাথ। কিসের কাহিনী? রিমি চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, আঙ্কেল তো অরিত্রাণ জানে জিজুরে একটুও পছন্দ করে না। তোদের মেনে নিবে দোস্ত? ওয়াসেনাথ আতকে উঠল। খক খক করে কেসে উঠে সে। রিমি মাথায় হাত বুলিয়ে দেয়। হাত বুলাতে বুলাতে বলে, এমনটা হলে তুই চিন্তা করিস না, আমি আছি না। তোদের পালাতে সাহায্য করব। আরে অরিত্রাণ কি বেকার প্রেমিক নাকি? কোথায় রাখবে, কি খাওয়াবে চিন্তা করতে করতেই তোর বিয়ে হয়ে যাবে। উনি তো তোকে নিয়ে অন্য দেশে পালিয়ে যাবে। ব্যাপারটা কত মজার ইয়ার। রিমি হি হি করে হেসে উঠল। ওয়াসেনাথের মুখে বিষণ্ণ ছাপ। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস ফেলে কঠিন কণ্ঠে সে বলল, বাবা আর উনার মাঝে বেছে নেওয়ার প্রশ্নই আসে না। আর যদিও আসে, আমি বাবাকেই বেছে নিব। অরিত্রাণ পাশেই ছিল। হাতে তার কাচের গ্লাস ছিল। সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সে। ওয়াসেনাথের কথায় তার দিকে তাকাল।
ওয়াসেনাতও তাকালো। দুজনের চোখাচোখি হল। কাটা হাতে কাচের গ্লাস চেপে ধরে অরিত্রাণ। প্রচণ্ড শক্তি ব্যয় করে চেপে ধরায় ঠাস করে গ্লাস ফেটে যায়। ওয়াসেনাত অরিত্রাণের চোখের দিকে তাকিয়ে আছে। সবুজ চোখ লাল হলে মারাত্মক লাগে। রিমি আর্তনাদ করে ওয়াসেনাতের হাত চেপে ধরে। ওয়াসেনাত চমকে অরিত্রাণের দিকে তাকায়। চোখ থেকে চোখ সরিয়ে অরিত্রাণের কাটা হাত দেখে আঁতকে উঠে। অরিত্রাণ আর বসে থাকল না। ভাঙা গ্লাস ছুঁড়ে উঠে দাঁড়াল। ওয়াসেনাত এগিয়ে গেল। পিছনে পিছনে যেতে চাইল। তার আগেই মাদৌলি ওয়াসেনাতের সামনে এসে দাঁড়াল। ওয়াসেনাত পাশ কেটে যেতে চাইলে সেও সেই জায়গায় পথ আগলে দাঁড়ায়। ওয়াসেনাত একপাশ হয়ে বলল, আপনি আগে যেতে পারেন। মাদৌলি আঙ্গুলে চুল পেঁচাতে পেঁচাতে বলল, আমি তো যেতে চাই না। ওয়াসেনাত তাড়া দেখিয়ে বলল, তাহলে আপু একটু সরেন, আমি যাব। মাদৌলি ওয়াসেনাতের পা থেকে মাথা পর্যন্ত দেখে ঠেস দিয়ে বলল, অরিত্রাণ খানের পিছনে পিছনে। ওয়াসেনাতের একদম মাদৌলির কথাগুলো ভালো লাগছে না। তবুও হেসে বলল, আমি সাথে সাথে চলতে পছন্দ করি, পিছনে পিছনে না। মাদৌলি কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, তোমার কি মনে হয় অরিত্রাণ খানের মতো লোক তোমাকে পছন্দ করে? ইউ ক্রেজি। বলেই সে হাসতে শুরু করল। ওয়াসেনাত হতবাক হয়ে সে হাসি দেখল। তারপর বলল, আমি কারো পছন্দের পাত্রী হতে চাই না। পছন্দ তো মানুষ জামা কাপড় কেউ করে, কিন্তু পুরনো হয়ে গেলে ফেলে দেয়। মানুষ পছন্দের জিনিস না, হয় সম্মানের, নয় আদরের, কিংবা ভালোবাসার প্রাণী। মাদৌলি আবার পরখ করে ওয়াসেনাতকে। মনে মনে বিড়বিড় করে, বেহেনজি টাইপের দেখতে হলেও বেহেনজি না। কথায় তো আগুন। মাদৌলি দমার মেয়ে না। হালকা হেসে বলল, আমার বাবার কত টাকা আছে জানো? তোমার বাবার মতো হাজার খানেক জার্নালিস্টও তিনি কিনতে পারে তুড়ি বাজিয়ে। আর রূপ তোমার চাইতেও আমারই বেশি। শুধু এই চোখটা বেশি পড়েছে তোমার ভাগ্যে। লেন্স লাগালে সেটাও পাওয়া যাবে। দেখ দেখ আমি কত স্টাইলিশ। মাদৌলি হঠাৎ করেই হিংস্র হয়ে ওঠে। ওয়াসেনাত ভরকে যায়। পিছনে সরে দাঁড়ায়। ঢোক গিলে চারপাশে তাকায়। মাদৌলি এবার হুট করেই কান্না শুরু করে। টিস্যু দিয়ে চোখের কালি মুছতে মুছতে বলে, আমি তোমার চাইতে সুন্দর। হ্যাঁ হ্যাঁ আমি সুন্দর, অনেক অনেক সুন্দর, স্টাইলিশ, ফিট। আমার ফিগার দেখলে সব ছেলের মাথা নষ্ট হয়ে যায়, এমনকি আমার কাজে নিহান চৌধুরীরও। ও কি বলে জানো, আমাকে যদি বোনের চোখে না দেখত তাহলে নাকি আমার সাথে প্রেম করত। তবে ও বোকা বুঝলা। পৃথিবীর সবাই যদি বোন হয় তাহলে বউ কে হবে? যদিও আমি নিজেই ওর বোন হতে চাই। আমি তো অরিত্রাণের, তাই না? ওয়াসেনাতের মনে হচ্ছে মাদৌলি পাগল হয়ে গেছে। কেমন পাগলের মতো বিহেভ করছে। ওয়াসেনাতকে ঘামাচ্ছে। হাতের উল্টা পিঠ দিয়ে নিজের ঘাম মুছে নেয় সে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কাউকে খুঁজছে। মাদৌলি হো হো করে হেসে উঠে। আবার রাগে ফস করে বলে, আমি তোমার চাইতেও সব দিক দিয়ে এগিয়ে। টাকা, বাড়ি, গাড়ি, রূপ কি নেই আমার? সব আছে। তোমার নিজের কি আছে? কিছু না। তাই অরিত্রাণ আমার, অনলি মাই। গট ইট। ওয়াসেনাত পাশ কাটিয়ে দেয় এক দৌড়।
দৌড়াতে গিয়ে আবার কারোর সাথে ঠাস করে ধাক্কা খায়। ওয়াসেনাথ সরে এসে বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে না তাকিয়ে বলল, সরি। সরি কেন? ওয়াসেনাথ বিরক্তির সুরে বলল, কেন আবার আপনার সাথে ধাক্কা লাগলো তাই? ওয়াসেনাথ মুখ তুলে তাকায়। ইহান বাঁকা হেসে বুকের পাশটায় হাত রেখে বলল, ও হুসনে পারি। আমার জান পাখি, তোমার সাথে ধাক্কা লেগেছে মানে তো আমার বুকে আগুন জ্বলেছে। এই আগুনে জ্বলেও আনন্দ আছে। ইহানকে দেখেই ওয়াসেনাথের মাথা বিগড়ে গেলে। একের পর এক পাগলের সামনে পড়ছে সে। নিজের প্রতিই সে বিরক্ত। রাগে ফুসফুস করে বলল, অসভ্য লোক একটা। ইহান তাতেও হাসল। একটু ঝুঁকে বলল, তোমার দেওয়া নাম বুঝি? ওয়াও, আমি বরং নিজের ইহান নাম পরিবর্তন করে আজ থেকে নিজের নাম অসভ্য রাখব। কি বলো? ভালো হবে না? আপনি কি পাগল? ওয়াসেনাথের ঝাঝালো গলা। ইহান একটু হেলে দুলে বলল, তোমার প্রেমে। আসলে তোমার চোখের প্রেমে পাগল আমি। প্রথম দেখেই হয়েছি। আমি বরাবরই নিজের পছন্দের জিনিস নিয়ে পাগল থাকি। তবে এই পাগলামি ভিন্ন মেরে যান। ইহান চোখ মেরে বুক ঘষে। ওয়াসেনাথ রেগে মেগে ফস করে উঠে। গলা উঁচু করে বলে, আপনি কত বড় বেয়াদব আপনি জানেন? প্রথম দেখায় আপনার সম্পর্কে জানা হয়ে গেছে আমার। অসভ্য বললেও কম হবে। সামনে থেকে সরেন। ইহান হাসল। ওয়াসেনাথের মুখের উপরে হাত ঘুরিয়ে বলল, রাগলে তোমাকে আরো মারাত্মক লাগে। এই তোমার নাকটা কি সুন্দর লাল আপেলের মতো দেখায় জানো? আর এই গালগুলো, সে তাপ। সরবেন নাকি ধাক্কা দিয়ে সরিয়ে দিব? ইহান নিজের দু হাত মেলে বলল, ধাক্কা দেও। ওয়াসেনাথ চোখ রাঙ্গিয়ে বিড়বিড় করে বলল, অসভ্য। ওয়াসেনাথ ঘুরে যেতে চায়। ইহান হাত টেনে ধরে। রাগে শরীর জ্বলে উঠে ওয়াসেনাথের। রাগী লাল চোখে তাকায়। ইহান সাথে সাথে হাত ছেড়ে দেয়। একটু ঝুঁকে বলে, অরিত্রাণের ছোঁয়ায় কি জাদু আছে, যা আমার ছোঁয়ায় নেই? না মানে ছুঁয়ে দেখলেও কিছু বলো না, উল্টা লজ্জায় লাল হও। কাহিনী কি বলো তো? দরকার হলে আমিও সেই জাদু গায়ে মাখিয়ে নিব। তোমাকে একটু ছোঁয়ার লোভ তো আমারও হয় নাকি? ওয়াসেনাথ দু হাতে নিজের জামা উঁচিয়ে হিল পরা পা দিয়ে ইহানের পায়ে পাড়া দেয়। ইহান ব্যথায় চোখমুখ শক্ত করে। ওয়াসেনাথ গলা উঁচু করে মাথা উঠিয়ে বলল, উনার ছোঁয়ার পবিত্রতার জাদু আছে। সবাই আপনার মতো শরীর ছুঁয়ে দিতে চায় না। কেউ কেউ মন ছুঁয়ে দেখতে চায়। আর আমার জীবনে উনিই সেই কেউ। আপনার মতো অসভ্য মানুষ আমি আর একটাও দেখিনি। ছি। ওয়াসেনাথ সামনে হেঁটে যায়। ইহান চেঁচিয়ে বলল, তোমার দেওয়া প্রথম ব্যথাও আমার কাছে দামি। তোমার মনের গন্ধে আমি ঘুরি ইদানিং শরীরে চাহিদায় নয়। ওয়াসেনাথ দু হাতে কান চেপে পিছনে ঘুরে একবার চোখ রাঙিয়ে তাকায়। মুখ কটমট করে আবার পায়ের দিকে দেখায়। ইহান হেসে নিজের পায়ের জুতো ছুঁয়ে বুকে হাত রাখে। ওয়াসেনাথ জামা তুলে দৌড় লাগায়। এদের চক্করে আসল মানুষের কাছেই যেতে পারল না সে। চাঁদটা একদম অরিত্রাণের মুখের উপরে আছে। ব্যান্ডেজের উপর দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। অরিত্রাণ একদৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে।
সেই চাঁদেও যেন ওয়াসেনাথকে দেখছে সে। সত্যি কি ভালোবাসা হয়? সত্যি কি কাউকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা যায়? সত্যি কি ভয়ঙ্কর ভালোবাসা হয়? এই প্রশ্নগুলো অরিত্রাণের মাথায় আগে কখনো আসত না। কিন্তু আজকাল সে সত্যি ভালোবাসায় মাখামাখি হয়ে আছে। অফিসের কাজের বাহিরে যার আর কিছুতেই মন বসত না সেই অরিত্রাণ এখন অবসর সময় খুঁজে বেড়ায়। সাদা কালো জীবনও তার রঙিন লাগে। সব যেন অদ্ভুত লাগে। নিজের ২৮ বছরের জীবনকে ১৮ বছরের কিশোরের মতো লাগছে, যে তার প্রেমিকার জন্য সব করতে পারবে। তার নিজেকে ১৮ বছরের প্রেমিক মনে হচ্ছে, যে প্রেমিকার বায়না শুনতে ভালোবাসে, তার ইচ্ছাকে সবার আগে প্রাধান্য দিতে চায়, তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যথায় ব্যথা অনুভব করে। যাকে জীবনের অংশ নয় জীবন বানিয়ে নিয়েছে সেই ২৮-এর অরিত্রাণ। অরিত্রাণ এখনো ভাবতে পারছে না সে কি করে এতটা ভালোবাসতে পারছে। সে কিভাবে এত গভীরে তলিয়ে যাচ্ছে, কিভাবে সে ভালোবাসার মায়াজালে এতটা জড়িয়ে গেল। এখন কি হবে? অরিত্রাণের পিঠে কেউ হাত রাখে। হালকা চমকে তাকায় অরিত্রাণ। ওয়াসেনাথ হেসে বলল, ভয় পেয়েছেন না? সামনের স্বচ্ছ পানির দিকে তাকিয়ে অরিত্রাণ বলল, তুমি যদি মনে করো তবে তাই। ওয়াসেনাথ বুঝতে পারছে অরিত্রাণের মন খারাপ। তাই আর হাসল না। অরিত্রাণের মতো সামনে চোখ রেখে তাকিয়ে থাকে। বাতাস হচ্ছে সেই বাতাসে ওয়াসেনাথের ওড়না উড়ে আসছে অরিত্রাণের চোখে মুখে। অরিত্রাণ বাধা দেয় না। একটা আলাদা গন্ধ আছে সেই উড়নায়। অদ্ভুত একটা অনুভূতি হয় অরিত্রাণের সেই গন্ধে। অরিত্রাণ অনুভূতিকে নিজেদের মতো উড়তে প্রশ্রয় দেয়। বুকের শব্দকে নিজেদের মতো বাড়তে দেয়। ওয়াসেনাথ অরিত্রাণের দিকে তাকিয়ে নিজের উড়না টেনে নিতে নিতে বলল, আমার পা ব্যথা করে। অনেক সময় নিয়ে দাঁড়িয়ে আছি তো। বসেন না। অরিত্রাণ সামনে তাকিয়েই বলল, তোমার জামা ভিজে যাবে পুলের পানিতে। ওয়াসেনাথ নাকছ করে বলল, যাক গা, বসেন তো। ওয়াসেনাথের কথায় অরিত্রাণ হাসল। প্যান্টের খানিকটা উঠিয়ে সে বসল। দু হাতে ওয়াসেনাথের জামা গুছিয়ে নিজের হাঁটুতে নিয়ে বলল, অল্প ভিজবে এখন, বসো। ওয়াসেনাথ বসল। অরিত্রাণের কাটা হাত নিজের কোলে নিয়ে দেখতে লাগল। অরিত্রাণের দৃষ্টি তীক্ষ্ণ। ওয়াসেনাথের গায়ে হাওয়া লাগছে। সেই হাওয়ায় জামা উড়না উড়ছে। ওয়াসেনাথ ব্যান্ডেজ খুলে দেয়। অরিত্রাণ সবুজ চোখ মেলে তাকিয়ে থাকে। পুলের পানিতে হাত চুবিয়ে দেয়। অরিত্রাণ হালকা ঠোঁট নাড়ায়। জ্বলছে। ওয়াসেনাথ দুঃখী দুঃখী মুখ করে বলল, জ্বলছে না? অরিত্রাণ হাসল। ওয়াসেনাথ সে হাসিকে পাত্তা না দিয়ে বলল, ভালো হয়েছে। আচ্ছা আপনি কি মানুষ না? এত কিভাবে হাত কাটেন? একটুও মায়া হয় না হাতের জন্য? মনে হচ্ছে নিজের না সৎ মায়ের মতো সৎ হাত। অরিত্রাণ দীর্ঘশ্বাস নিয়ে সামনে তাকিয়ে বলল, তুমি ছাড়া অন্য কিছুতেই আমার দয়ামায়া কাজ করে না। ওয়াসেনাথ বিরক্ত একটা দৃষ্টি ফেলে বলল, আজ ২ পাগল না শুধু ৩ পাগলের সাথে আমার দেখা হয়েছে তাও পরপর। অরিত্রাণ হাসল। বলল, ইহানের পায়ে যে হিল দিয়ে মেরেছ আমি ১০ কোটি টাকার বিনিময়ে কিনতে চাই। যদিও তুমি আরো বেশি চাইতে পারো। আমি দিতে রাজি। তবুও আমি কিনতে চাই। ওয়াসেনাথের ঠোঁটজোড়া নিজেদের গতিতে আলাদা হয়ে গেল।
বিড়বিড় করে বলল, আপনি আমার সব খবর কিভাবে পান বলুন তো? সে যাই হোক, আমি কোটি কোটি টাকার বিনিময়েও আমার জুতো দিব না। জানেন কত দিয়ে কিনেছি? পুরা 1500 টাকা দিয়ে। আপনাকে কেন দিব? কত খুঁজে বের করতে হয়েছে এই জুতো। হুর টাকা কি গাছে ধরে? অরিত্রাণ একটু অবাক হল, তারপর হাসল, কিছুই বলল না। ওয়াসেনাথ নিজের উড়না টেনে ছিঁড়ে ফেলে। অরিত্রাণ দ্রুত বলল, এই কি করছ? উড়না ছিঁড়ছ কেন? আমার নায়িকা হতে ইচ্ছে করছে, বড্ড ইচ্ছে। নায়িকারা যেভাবে নায়কের হাত বেঁধে দেয় শাড়ির আঁচল ছিঁড়ে, আমিও তাই করছি। কিন্তু ভিন্নতা আছে। আমি তো শাড়ি পরি না, তাই উড়না দিয়ে বেঁধে দিচ্ছি। ওয়াসেনাথ হেসে চোখ নাচাল। অরিত্রাণ মুগ্ধ চোখে তাকিয়ে আছে। পাশের মাঠে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে কেউ জ্বলছে, খুব জ্বলছে। চোখ উত্তপ্ত তার। ওয়াসেনাথ যত্নের সাথে অরিত্রাণের হাত বেঁধে দিচ্ছে। একের পর এক বকবক করছে, অরিত্রাণের সেদিকে খেয়াল নেই। সে ওয়াসেনাথের হাত নাচানি দেখছে, ঠোঁট নাচানো দেখছে, হাসিতে মুগ্ধ হচ্ছে, গায়ের মাতাল করা গন্ধে পাগল হচ্ছে। ওয়াসেনাথ হাত বাঁধা শেষ করে সেই হাতে হাত বুলাতে বুলাতে বলল, আমার ডাক্তার হওয়া উচিত ছিল। অরিত্রাণ চোখ বাঁকিয়ে বলল, আমি হাত বেশি কাটি তাই। হুম। বলেই লাজুক হাসে ওয়াসেনাথ। অরিত্রাণ ওয়াসেনাথের হাত চেপে ধরে। আকাশের দিকে একবার তাকিয়ে ওয়াসেনাথের চোখের দিকে তায়। শুকনো করে একটা ঢোক গিলে বলল, জীবনে কোনো একটা মুহূর্তে তোমার বাবা আর আমার মাঝে যে কাউকে বেছে নেওয়ার হলে তুমি কাকে নিবে? অরিত্রাণের প্রশ্নে কেঁপে উঠে ওয়াসেনাথ। হাত সরিয়ে নেয়, চোখ থেকে চোখ সরিয়ে নেয়। অরিত্রাণ কঠিন হয়ে চোয়াল শক্ত করে। হাতটা আবার টেনে নিজের হাতে নেয়। শ্বাস ফেলে বলে, চোখের দিকে তাকাও পরিজা। তোমার ওই চোখ লুকিয়ে রাখার জন্য নয়, চোখে চোখ রাখার জন্য। আমি প্রশ্নের উত্তর চাই। ওয়াসেনাথ না তাকিয়ে বলল, এমন প্রশ্ন কেন করছেন? আমি কাউকেই আলাদা চোখে দেখি না। বাবা সম্মানের সাথে ভালোবাসার, আপনিও আমার একই জায়গা জুড়ে। সম্পর্কের কারণে ভিন্নতা আছে, তাছাড়া দুজনেই একই। তোমার বাবা আমাকে মোটেও পছন্দ করে না, সেটা আজ প্রমাণিত। আমি জানতে চাই তুমি কাকে বেছে নিবে, বাবাকে নাকি আমাকে? আমি বাবাকে বুঝিয়ে বলবো, বাবা বুঝবেন। আমার প্রশ্ন এটা না, যেটা করেছি জবাব চাই। অরিত্রাণের কঠিন গলা। ওয়াসেনাথ দীর্ঘশ্বাস নেয়। চোখের দিকে তাকিয়ে বলে, আমি বাবাকে বেছে নিব। অরিত্রাণ হাত ছেড়ে দেয়, চোখ সরিয়ে নিয়ে চোয়াল শক্ত করে চোখ বুজে নেয়। হাত মুষ্টিবদ্ধ করে। তার বুক কাঁপছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কলিজায় টান পড়ছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড বেশি। চলবে।